মানে ঘুমটা একদম অবাস। মানে আমি যে কাউকে ডাকবো যে আমার ছেলে এই সাপে কেটে তোর একটু আয় বাঁচাচ্ছে, এই তা উঠছে না। আলে দেখো শিখির ছেলে কিরম করছে, আমি তো মাথাটা ঘুরছে, বলি আমি কিছু বলতে পারছি না, বলি এই থাক। ওরা আবার দেখলো, ওরা স্যালাইন দিল, ইনজেকশন দিল, বাবা কখিনই শেষ। 3টে 4টে বেজে গেছে, তখন ছেলে উঠেছে। 4টে বেজে গেছে, ছেলে উঠেছে, তখন আজান দি। তখন বলছে মা আমার না এই জায়গাটা মিশমিশ করে চুল করছে, এই জায়গাটা। তখন একদম দেখিনি। ছেলে কি তখন অসুস্থ বোধ করছে? হ্যাঁ হ্যাঁ, তখন মানে তখন চোখ টোক একদম অগর হয়ে গেছে। তখন ছেলে এইসব কোনো অগর হয়ে যাচ্ছে। কোনার যে ঘরটা ডাক্তার শুয়ে আছে, আমি বলছি যে ডাক্তারবাবু একটু ওটো, দৌড়ে আমি বাড়ি মারছি, ডাক্তারবাবু ওটো ওটো, আমার ছেলে খুব সাপে কামড়েছে, মানে খুব অসুস্থ। বলছি এ কি, একটু ঘুমাতেও শান্তি দিচ্ছে না, একটু ঘুমাতে শান্তি দিচ্ছে না। আমি বলি আমার ছেলের বিশাল অবস্থা, বলে বিশাল মানে খুব বেমারি অবস্থা, একটু উঠুন না ডাক্তার, একটু উঠুন না ডাক্তার। মানে আপনারা হসপিটালে যখন গেছেন, আরজি করে গেছেন, তখনও ছেলে বেঁচে ছিল? ধুক করছিল, মানে অর্ধেক শেষ। আচ্ছা, তো এমার্জেন্সিতে নেয়নি? এমার্জেন্সি মানে হ্যাঁ, মানে সামনে যেটা এমার্জেন্সি ছিল না, ওইটাই নিয়েছে। ওরা দেখছে যে অর্ধেক তো শেষ হয়ে গিয়েছে। আমার বাবা চলে গেল, আমি তো এই গরিব, আমার কিছু নেই, আমার একটাই ছেলে, আমাদের যে করে কমে খাওয়াবে, আমাদের নিরুপায় একদম, ওদের দেখার মানুষ কেউ নেই। এখন আমি কি করবো, কে দেখবে আমাদের, কে করবে? আমি আজও ভুলতে পারিনি আমার বাবার কথা, আমি কি রেখে থাকবো, আমার একটাই ছেলে। হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু আমার কথা। আজকের পডকাস্টটা গল্প কিংবা আড্ডা নয়, আজকে একজন বাবা মায়ের গল্প শুনবো। তাদের অনেক কথা বলার আছে। তারা ইতিমধ্যে তাদের একমাত্র সন্তানকে হারিয়ে, ছেলেকে হারিয়ে শোকস্তব্ধ, কিন্তু তাদের মনের ভেতর অনেক রকমের ব্যথা জমে আছে। কি ব্যথা? ছেলেটি সাপে কামড়েছিল, কিন্তু উপযুক্ত সময়ে ঠিক সময়ে চিকিৎসা না পাওয়ায়, ডাক্তার কিংবা হসপিটালের ঠিকঠাক সহযোগিতা না পাওয়ায় ছেলেটি মারা গেছে বলে তাদের মনে হয়েছে। এবং সেই কথাই আজকে ওনারা দুজন শেয়ার করতে এসেছেন আমাদের চ্যানেলের মাধ্যমে। আমরা তাদের মুখ থেকেই শুনবো। আজকের ভিডিওটা হয়তো কোনো বিনোদনের জন্য নয়, কিন্তু কিছুটা হলেও সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে পারে যে সাপে কামড়ালে দ্রুত চিকিৎসা প্রয়োজন, এবং গরিব হলেই অর্থের উপর ভিত্তি করে কখনো জীবন মৃত্যুর যে বিচার স্বাস্থ্য ব্যবস্থা বলুন, ডাক্তারবাবুরা বলুন, যেন না করেন। কারণ একটা জীবন চলে গেলে একটা মানুষ চলে যায় না, তার পরিবার পুরোপুরি ভেঙে যায়। আজকে একজন বাবা মা আছেন, ওনাদের একমাত্র ছেলে মারা গেছেন, বেশি দিন হয়নি। শুনবো আমি। আপনাদের নাম? আমার নাম বিনোদ দাস। আচ্ছা, মাসিমা, কতদিন হয়েছে ছেলে মারা গেছে? মানে ভাদ্র মাসে মারা গিয়েছে। ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত, বৈশাখ, এই জ্যৈষ্ঠী, 10 মাস। ওনারা প্রচন্ড পরিমাণে গরিব, এবং উনি ছেলেটির বাবা ভ্যান চালান, ভ্যান চালিয়ে উপার্জন করেন। তো ছেলেটি যখন মারা গেছিল, ভ্যানে করেই হসপিটালে নিয়ে যেতে হয়েছিল, এমন পরিস্থিতি। তো আমি পুরো প্রথম থেকে শুনি, মানে সে কি বাড়িতেই ছিল? বাড়িতেই কি হয়েছিল এটা? মানে সাপে কামড়েছিল কোথায়? বাড়ি মানে গোড়ায় থেকে বলবো? হ্যাঁ, একদম গোড়া থেকে। সকালে কাজে গিয়েছে, আচ্ছা কাজে থেকে সিনে মঙ্গলবার আচ্ছা। গিয়েছে। আমি রান্না বান্না করে দিয়েছি, ছেলে কাজে গিয়েছে, 9টায় বাড়ি এসছে। বাড়ি এসে যেরকম জল টল আমি দেই, যেরকম জল টল খেলো, বসার জায়গা দিলাম, পাখাটা ছেড়ে দিয়েছি। সাইকেলে করে যাওয়া আসা করে, 9 নম্বরে কাজ করে আমার ছেলে। পরে খুব কষ্ট, খুব মেহনতি করে, মানে সাইকেলে করে যাওয়া আসা করে, মানে অনেকটা দূর যাওয়া আসা করে। বাড়ি এসছে 9টা বাজে, বাড়ি এসে বসলো, জল টল খেয়েছে, মানে যা আমাদের সঙ্গে কথা বলার বলছে, একটু ফোনে গান টান শুনলো, শুনে এবার আমি রান্না করেছি,
দুপুরবেলা তেলাপিয়া মাছ আলু বেগুন রান্না করেছি। বলছে মা রান্না হেভি হয়েছে, মা তোমার হাতে রান্না হেভি হয়েছে। পেট ভরে বাবা ভাত খেয়েছে, মঙ্গলবার রাত্রি ভাত খেয়েছে। সেই মঙ্গলবার ভাত খেয়ে এবারে তখন 11টা বাজে। আমি বলি বাবা তোমারও শুয়ে পড়ো, তুমি তো আবার কাজে যাবে, তুমি শুয়ে পড়ো। তা বলছে হ্যাঁ মা শোন। ছেলে শুয়ে পড়েছে, শুয়ে পড়ে এবারে ধরো 11টার সময় শুয়েছে, 11টা 12টা 1টা 2টো, মনে হচ্ছে 2টোর দিকেই কামড়েছে। মশারিটা কাটানো ছিল, মেঝেতে শুয়েছিল নাকি খাটে? হাটে শুয়েছিল, খাটে। হাটে শুয়েছিল। এইবার 3টেই উঠেছে, 2টোই মনে হচ্ছে কামড়েছে। ডাক্তারও বলেছে, হসপিটালের ডাক্তার বলে ওরা ঠিক মানে ওরা নিশি রাতি প্রবেশ করে, 2টো 2:30 3টে। ডাক্তারও আর্জি করলে ডাক্তারও বলেছে যে নিশি রাতে আলো টালো নিভিয়ে দিলি ওরা ঘুরি করে প্রবেশ করে। এবারে 2টোর সময় হয় 2টোই নয় 2:30 কামড়েছে। কামড়ে ছেলে যেরকম রোজ যেরকম রাত্রিরে ওঠে মানে বাথরুম করতে যায়, তখন 3টে বাজে। বাবাই লাইটটা জ্বাললো, ঘরে লাইটটা জ্বাললো, তখন ও ঘুমন্ত অবস্থায় কামড়েছে। ও কিছুই জানে না, মানে কিছুই জানে না, মানে কোনো দাগ দোগ কিছুই নেই। এবার বলছে মা মা উঠে এসো, আমাদের দরজা আপনিই খুলে গিয়েছে। আমরা খিল দিয়ে শুয়েছি, কিন্তু খিল দিয়ে শুয়েছি, দরজা আপনি। মেয়েকে বলছি দরজা খুলেছো, মেয়েকে বলছি খুলেছো, আমি না, 3জনে কেউ বলছে না, খিল দেওয়াই ছিল। দরজাটা আপনি খুলে গিয়েছে। ছেলে এতটা মাথার দরজায় দিয়ে মামা মামা ডাকলো বাবা ওঠো, ঘরে সাপ আছে। আমার শিগগির আসো। এবার উঠে দেখি যে সাপ শোকেসে, মানে শোকেসের ধারে এত বড় সাপ, এরকম মোটা লম্বা। এবার যখন সাপটা দেখাচ্ছে তখন আমি ছেলেটারে বলছি যে বাবা তো সাপ দেখে তখন হাসা সব তোমার দেখছি কোথায় কামড়েছে বাবা, দেখি বাবা দেখি। ছেলে বলছে না বাবা বাবা তোর কিচ্ছু কোথায় হয়নি। কিছু কামড়েছে কিচ্ছু বাবা? হয়নি। না এইসব দেখছি, এসব এবার দেখছি, চেয়ারে বসে একটু জল এসব খেলো, দেখছি, এসব দেখছি, কিছুই না। এই হাতটাই কামড়েছিল, হাতে কামড়েছিল? এই আঙুল তা তখন কি সাপ ছিল? পালাস। আচ্ছা, এবার এই হাতে দেখছি কিছুই না। তাই বলছে বাবা বলো না, বলো না বাবা। বলছে আমার কিছুই হয়নি, আমার ছেলে কিছুই হয়নি। আমি বাবা বলো তোমার কোথায় কামড়েছে? বলে না না, তখন তো রাত আস। তাহলে সেই ছেলে যে গালে বলছে আমার কোথাও কামড়ায়, তখন কি করবো? রাত এবার আছে, সাপটা আমি মেরেছি, সাপটা মারা হলো। সাপটা মানে আমরা থাকি মেজে, মেয়েটা থাকে তক্তায়, মানে ছেলে থাকে খাটে। এবং একটা বাচ্চা এমনি ভয় ভয় সবারই লাগে সাপ জিনিস দেখলে। সাপটাই নি মেরে ফেলেছে, সাপটা মেরে আমি ফাঁকায় ইটি রেখে দিয়েছি। সাপটা মেরে রেখে দিয়েছে পাশে। এবার আমি বলছি বাবা রাত আছে, ওই ঘরে সত্যি হবে না বাবা, তুমি আমাদের ঘরে এসো, আমরা নিচে থাক, তুমি খাটে থাকো। বলছে না আমি ওই ঘরেই শোবো, আমি ওই ঘরেই শোবো। আমাদের এখানে একটা আতঙ্ক মতন হয়ে গিয়েছে, আতঙ্ক হয়ে গিয়েছে, বাবা সাপ দেখেছি, বাবা ওই ঘরে শুয়েও না, বলে আমি ওখানেই শোবো। তখন কিছুই না, কিচ্ছুই না, এসব কিচ্ছু না, নিমালি সেসব। তখন এবারে আমি বলছি আমি শোবো গেলাম। তখন 3টে বাজে, 1 ঘন্টা না 8 ঘন্টা পরে 3টে 4টে বেজে গেছে। তখন ছেলে উঠেছে, 4টে বেজে গেছে, ছেলে উঠেছে, তখন আজান দিচ্ছে। তখন বলছে মা আমার না এই জায়গাটায় মিশ মিশ করে চুল করছে, এই জায়গাটা। তখন একদম দেখিনি, তখন দেখিনি। এখন বলছে মা এরকম ব্যথা। তখন এবার কি করবো, তিনি সাপটা মেরে অগর হয়ে গিয়েছে। আমি পুরো অবাক। ঘুম আর ছাড়ছে না, মানে ঘুমটা একদম অবাস। মানে আমি যে কাউকে ডাকবো যে আমার ছেলের এই সাপে কেটে তোর একটু আয় বাঁচা, আমার শাশুড়ি শুয়ে আছে বারান্দায়, আমি মানে আমার মুখটা অবাস করে দিয়েছে, মানে মাথাটা আমার ঘুরিয়ে দিয়েছে, এই পা হাত পা নাটিয়ে যাচ্ছে, এমনিটা উঠছে না। আলে দেখো সে কিরম ছেলে কিরম করছে। তখন তো দেখছি নেই, দেখো হাত লাল, তাই না খুব জোরে ধাক্কা মেরেছে। আমি শিগগির ওঠো বলে ঝাঁক করছি, দুজনাই করছি। ওই ছেলেকে নিয়ে দুজনা যে আমি ডাকবো, আমার ডাকার ক্ষমতা আমার দেয়নি। তখন ওই ভ্যানটা আমি বার করো, ভ্যানটা বার করেছে। আমি শিগগির চলো, আমি ছেলে ধরবো না আমি ভ্যান ঠেলবো না আমি কি করবো? তখন ইনি না ছেলে কি তখন অসুস্থ বোধ করছে? মানে তখন বৃষ্টি চোখ টোক একদম অগর হয়ে গেছে। তখন ছেলে এইসব কোনো অগর হয়ে অগর হয়ে যাচ্ছে। যখন উঠেছিল তখন তো বলেনি,
তখন দেখছি ভালো, জল কিলো, খৈনি খেলো, চেয়ারে বসলো, বসে এবারে বলছে যে মা আমি শুয়ে পড়ি। কেমড়েছে আগে আগেই কামড়েছে, বিষটা কিন্তু মনে বিষটা এই যে সাপটা মারা হলো না, ওই বিষটা ঝেড়ে দিয়ে, ঝেড়ে দিয়েছে। সাপটাও সেখানে ছিল না। এইবারে কি করবো, এবার এনাকে তখন দেখে ডেকে আমি শিগগির ওটা রিস্কাটা বার কর, এবার রিস্কা বার করি, ছেলে আমি ধরে রেখে দিচ্ছি। তা যে যার জিজ্ঞেস করতে জানি আমি গোগা, আমি বলতেই পারছি না যে আমার ছেলের এই হয়েছে। এবার বার করে সোনপুর পর্যন্ত গিয়েছি, ওই যে মসজিদ আছে, এবার ইনি তো পারবে না, জিরেন গাছায় নিয়ে যাতে, ওই ভ্যানে পারবে না। ওই ছেলেকে হাত ধরে মানে ব্রিজটা পার করেছি, পার করে ওটো মানে টোটো গাড়ি বাড়ি থেকে হসপিটাল প্রায় 10 কিলোমিটারের বেশি। হ্যাঁ তো চাষ করে এবার ওই ভ্যানে করে নিয়ে আসছেন, তারপর করে সোনপুরি নামিয়েছি, নেবি ব্রিজটা পার হয়ে এবারে অটো স্ট্যান্ডে। তারপর তোমার ছেলের কি হয়েছে, আমি মানে আমি আমার ছেলের এই একটু শিগগির আগে জিরেন গাছায় নিয়ে যাও। আমি যা ছেলেকে বলে যাচ্ছিলাম, তখন গাছরা শেষ কথা হয়ে গিয়েছে, তখন কি আর হবে? আর কেউ বলছে ডাক্তার করে, কেউ বলছে ছেলেকে বলে যাও। আমাদের মাথাটা ঘুরে গিয়েছে, হসপিটালে মাথাটা ঘুরে গিয়েছে। এবার ওই অটো এলে শিগগিরই চলো, শিগগির তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমার ছেলে ছটফট করছে, মানে গাড়িতে ও এরকম করতে কষ্ট করতে, বাবা কোথায় হচ্ছে, আমার এই গলায় হচ্ছে, গলায় ওই শিগগিরই গাড়ি। এবার কত দূরে চালিয়েছে গাড়ি, চালিয়ে তখন 4টে 5টা বাজে আমি হসপিটালে গিয়েছি জিরেন গাছায়। কেউ নেই, মানে খালি। এবারে এনার বলছে ছেলেকে একটু ধরো, আমি ছেলেকে বসিয়ে রেখে এরকম মানে এরকম ভেবে আমি শুধু কতবার যাওয়া আসা করছি, মানে সেই যে জিরেন গাছের কোনার যে ঘরটা, ডাক্তার শুয়ে আছে। আমি বলছি যে ডাক্তারবাবু একটু ওটো, দৌড়ে বাড়ি মারছি, ডাক্তারবাবু ওটো আমার ছেলে খুব সাপে কামড়েছে, মানে খুব অসুস্থ। বলছি কি একটু ঘুমাতেও শান্তি দিচ্ছে না, একটু ঘুমাতে শান্তি দিচ্ছে না। আমি বলি আমার ছেলের বিশাল অবস্থা, বলে বিশাল মানে খুব বেমারি অবস্থা, একটু উঠুন না ডাক্তার, একটু উঠুন না ডাক্তার, উঠুন না। দৌড়ে বাড়ি মারছি, আবার চলে আসছি, আবার যাচ্ছে ছেলেকে দেখে, আবার যাচ্ছে একটু উঠুন না, একটু আমার ছেলের বিশাল অবস্থা খারাপ, বলছে শান্তিতে ঘুমোতে দিচ্ছে না। আমি বলছি আমার ছেলেরা আগে দেখ, অনেকক্ষণের পরে দেখি যে ওখানে সময় চলে গিয়েছে, ওখানে ভালোই সময় চলে গিয়েছে। ছেলে তখনও জীবিত? হ্যাঁ তখন মানে তখন অঘোর হয়ে আছে, এবারে লাস্টে খেঁচ এসে গেছে, চলছে এরকম, পা হাত পুরো খেঁচ এসে আর গাল থেকে গেঁজা এবার এসে গেছে। আমি বলছি যে আমার মাথা বিগড়েই গিয়েছে। আমি কোনো 2-3টে সময় বলছি ইঞ্জেকশন পিঁপড়ে দিয়ে- কামড়েছে, কোনো সময় বলছি যে হয়তো ইঁদুরই কামড়েছে, আমার মাথাটা ঠিক নেই। ইনি বলছে ওর মাথা ঠিক নেই, ওর মাথা ঠিক নেই, কিন্তু সাপেই কামড়েছে। তো ডাক্তাররা বেরিয়েছিল তারপরে? এবার অনেকক্ষণের পরে মেয়ে ডাক্তার বার হলো, আমি বলছি এরকম বলে ঠিক করে বলে। এবার আমার তো মাথা খারাপ, আমি বলি যে পড়ে কালা যাচ্ছি। সাপ কেমড়েছে এই ইনি আঙুলে। বলছে এই হাতে কামড়েছে, ইঞ্জেকশন দিল, সেলাইন দিল, দিয়ে মানে খানিকক্ষণ মানে কি আর বলবো, বিশাল কষ্ট হচ্ছে। এবার তো ইঞ্জেকশন দিচ্ছে, রক্ত বার হচ্ছে, একটা সেলাই পুরো টেনে নিয়েছে, ইঞ্জেকশনের ভিতরে দিয়েছে, দিয়ে পা এবার এরম করছে, এরম আস্তে আস্তে বাবা ঘর হয়ে গেছে, এরম করছে রে বাবা তোমার কি হলো বাবা, আমার বাবা কি হলো, এরম তখন এই গাল দিয়ে গেঁজা উঠে গেছে, ওখানে আর হলো না, দেহ ওখানেই মানে অর্ধেক পড়ে গিয়েছে। তখন এবার বলছে পেট চাপও করে দিয়েছে পেটে, বলছে এখানে আর হবে না, তুমি আরজি কলেজে নিয়ে যাও। এবার আরজি কলেজে একটা গাড়ি, আবার সেই গাড়ির কাছে আমি নিজে দৌড়চ্ছি, আমি নিজেই আমার সাথে কেউ নেই, মানে আমি কারোর বলতে পারিনি। যদি বলতে হতো আমার ছেলে বেঁচে যেত, কিন্তু আমার বলতে নেই, আমার মুখ খুলে অবাস করে দিয়েছে হাত পা। যদি বলতাম তাহলে আমার ছেলেটা বেঁচে যেত। ডাক্তার নার্সরা কেউ ছিল না ওখানে সময় ছিল না। এবার ইঞ্জেকশন ডেকে ইঞ্জেকশন দিল, সেলাইন দিল, বলছে এখানে আর হবে না, তুমি আরজি কলেজে নিয়ে যাও। এবারে লিখে দিল, আমার ছেলে কিন্তু ওই অবস্থায়, ফোন নাম্বার দিয়েছে ওই অবস্থায়, মানে কথা বলছে। আমার ওই অবস্থায়। কষ্ট করে আমি বলছি আমি ফোনও নাম্বারটা নিয়ে আসিনি, আমি ডাক্তারবাবু ফোনও আনিনি, আমি বাড়ি রেখে দিয়ে এসেছি, আমি ছেলেকে নিয়ে এসেছি। তো আমার ছেলে বলেছে, আমি বলি বাবা তুমি বলো, আমার বাবা বলেছে, ফোন নাম্বার দিয়ে তখন এই গাল দিয়ে গেঁজা উঠে গেছে, আর হাত পায়ে বলছে এখানে হবে না, নিয়ে যাও। এবার গাড়ি আলার বলছে তাড়াতাড়ি চালাও গাড়ি, তাড়াতাড়ি চালাও। আমার ছেলের বিশাল অবস্থা, মানে বিশাল, আমি কি করবো।
মানে পৌঁছে গিয়েছি ওখানে, মানে জীবন করছিল, গেটে শুয়েছে। কি কি ব্যাপার ইনি বলছে, আমি তো মাথাটা ঘুরছে বলি আমি কিছু বলতে পারছি না, বলি এই থাক। ওরা আবার দেখলো, ওরা স্যালাইন দিল, ইঞ্জেকশন দিল, বাবা ওখানেই শেষ। বাবা ওখানেই সে বুক এরম 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 করছে, বাবা ওখানেই শেষ। ওরা আবার কি করেছে, মানে ওই অবস্থায় মানে সেই দোতলায় পাঠিয়েছে, মানে সেই দোতলায় নিয়ে গেছে, বলে তো শেষ। কি পালক দিয়ে এরকম ভেবে এরম ভেবে এরম ভেবে চোখ পাচড়া এরম এরম করছে, বলে এখানে শেষ। কি করবো এবার, ওই মানে মৃত্যু দেহ বাবার আবার আমি টেনে নিয়ে আসছি, নিয়ে আর আমি আমার সাথে কেউ নেই, ওই পেট ধরে ধরে আবার এনে আবার এই জায়গায় মানে আজি করে যে মুখটা ওইখানে রাখা হলো। আবার আরজি করে নিয়ে গেলেন? ওপর থেকে আবার যে জায়গায় ভর্তি নিয়ে চলো সেই জায়গায় আবার এনেছে, এনে ওখানেই আছে, ফাঁকায় রেখে দিয়েছে। আমার ছেলে তখন আমরা পাগল, একদম একদম পাগল, সেখানে তোলা আটকাচ্ছি, এমন লোক নেই, মানে লোক তো যায়নি আমার সাথে। তখন দুজনে কাঁদছি, ওখানেই দাঁড়ি লেগে পড়ে গিয়েছি, ওখানেই শুয়ে পড়েছি। তখন পুলিশ বলছে, সিকিউরিটি বলছে, ডাক্তার কালাস থানায় যেতে হবে, এখানে আছে থাক, 2 ঘন্টা টাইম আছে। কালাস থানায় চলে গিয়েছি আমি, আর আমি পড়ে যাচ্ছি উঠছি, পড়ে যাচ্ছি উঠছি, কি করব। এবার ওখানে কত দেরি হয়েছে, ওখান থেকে রিপোর্ট পত্র দিল, এসে দেখি আমার বাবা নেই। মানে আপনারা হসপিটালে যখন গেছেন, আরজি করে গেছেন, তখনও ছেলে বেঁচে ছিল? দুঃখ করছিল, মানে অর্ধেক শেষ। আচ্ছা, তো এমার্জেন্সিতে নেয়নি? এমার্জেন্সি মানে হ্যাঁ, মানে সামনে যেটা এমার্জেন্সি ছিল না, ওইটাই নিয়েছে। ওরা দেখছে যে অর্ধেক তো শেষ হয়ে গিয়েছে, জিরান গাছে ওখান থেকেই শেষ। আর গাড়ি থেকে এরম এরম করছে, মানে গলাটা বিষ উঠে গিয়েছে, মানে খুব কষ্ট গলাটা হচ্ছে। আর বিষ কিছু উঠে বলছে না, গলাটা আমি চেপে বাবা যায়। তোমার কথাই বলে এই গলায় আমি শুধু হাত বলছি এরকম, বাবা রে আমি তোর মাথাতে পারবো না বাবা। এবার ওই কালাখানার থেকে এসে দেখি আমার বাবা নেই, আমার বাবা মর্গে নিয়ে গিয়েছে। এবার কি করবো, এবার আমার এসে দেখি ডাক্তারবাবু কই আমার ছেলে, বলে তোমার ছেলে সেই মর্গে আছে। তখন আরো তোলা আচার খাচ্ছে, কি হবে ভগবান, কি হবে, আমি কি করবো। মানে এইবারে আরজি কলেজে শুনো চেনা পরিচয়, হয়তো আমার ডাকছিল, এনার ডাকছিল, আমরা বুঝতে পারিনি কি আমার সামনে সে আসেনি, যে কাঁটালে বাড়ি কি আমার সামনে বলবে তো, যেহেতু আমি কাঁদছি আমার ছেলেরা, যে একই গ্রামের সে ছেলেটার বাড়ি, কিন্তু যে বলার দরকার যে আমি কাঁটালেও বলি তোর যদি কাঁটালে যদি বাড়ি হয়ে থাকে তখন তো আমার সামনে আসবে তো, তোমার কি হয়েছে, তাহলে আমি তার সঙ্গে সব বলি। সেইটি এবার ফোন করেছে থানায় থেকে এবার আমাদের বাড়ি সব মানে ছড়িয়ে গেল যে কাঁটালে অমুক দাস, বিমল দাসের ছেলে রমেশ দাস, সে নেই, সে মানে আরজি কলেজে মেয়েটু। তখন আমাদের পাড়ার লোক সবাই পাড়ার লোক তখন মাথা ঢুকছে সবাই, বাবা কি হলো। ওরা আবার সঙ্গে গাড়ি করে চলে গেল আরজি কলেজে। আমাদের আর খুঁজে পাইনি, মানে আমাদের এবার খুঁজছে, ওরা পায়। আর তখন বলছি কি হবে, আমরা তো কেউ তো পৌঁছে মানে কখন খবর দিয়েছে আমরা জানি। তখন বলছি কি হবে, আমার ছেলে তো এখানে নেই, তো আমরা কি ভেবে কি করবো, চলো বাড়ি চলো, আমি ওদেরকে খবর দিই, ওদের খবর দিয়ে আর ওদের সাথে আবার আসবো, যে এই জায়গায় ছিল, মানে এই ডাক্তারের সঙ্গে জিজ্ঞাসা করে যদি পরিষণ পাওয়া যায়। এবার আমার আর আসতে দেয়নি, আমি তো পাগল, আমার আর আসতে দেয়নি। ইনি গিয়েছিল, অনেকেই দিয়ে দিচ্ছিল, গিয়ে বলছে কই আমাদের সে মানে সেই লাশটা কই, বলছে আমাদের সে ছেলেটা কই, বলছে মর্গে আছে, বলে আজকের আর হবে না, ঢুকে গিয়েছে, আজকের আর হবে না। এবার তারপরের দিন আবার ওরা গাড়ি করে আবার মানে ছেলেকে আনলো, এনে বাড়ি আনলো, সবার দেখালো, আবার বাবা চলে গেল। আমি তো এই গরিব, আমার কিছু নেই, আমার একটাই ছেলে, আমাদের যে করে খাওয়াবে, আমাদের নিরুপায়, ওদের দেখার মানুষ কেউ নেই। এখন আমি কি করবো, কে দেখবে আমাদের, কি করবে, এখন আমাদের নিরুপায় দুজন। বাড়িতে আয় করার মানে উপার্জন করার যে একমাত্র সম্বল, সেই ছেলে হঠাৎ করেই মারা গেছে। এবং বাবা মায়ের কাছে আমার মনে হয় সবচাইতে ভারী বোধ হয়
নিথর সন্তানের দেহ। আজকে আমার সাথে যে বাবা মায়েরা আছে তারা সেই তাদের নিজেদের সন্তানের নিথর দেহ নিয়ে বাড়ি ফিরেছেন, শেষ কাজ সম্পন্ন করেছেন, কিন্তু এখনো মনকে বোঝাতে পারছেন না যে ছেলে আর নেই। এখনো মনকে বোঝাতে পারছেন না যে ওনাদের ফিউচার, ওনাদের ভবিষ্যৎ দেখার সেই যে সম্বলটুকু চলে গেছে। একমাত্র ছেলে, কাজকর্ম বন্ধ সেখান থেকেই। বাবা শোকে নিজেও একেবারেই স্তব্ধ হয়ে গেছেন, নিজেও কাজে বেরোতে পারছেন না। না, ওনারা আমার সাথে যোগাযোগ করেছিলেন যদি ওনাদেরকে কেউ কিছু হেল্প করতে পারে, কোনো সাহায্য করতে পারে, আমরা যাতে মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দিই। আমাদের কে দেখবে, কে আমাদের করবে, আমাদের দেখার মানুষ কেউ নেই। পরিবর্তন আসলেই জরুরি সব ক্ষেত্রে। আমার মনে হয় যে এই যে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা বলুন, ডাক্তারবাবু কিংবা নার্সদের ব্যবহার আচরণ, এটা আর্থিক অবস্থা কিংবা গরিব বড়লোক দেখে নির্ধারিত হওয়াটা যতদিন না বদলাবে না, ততদিন মনে হয় এরকম নিরীহ মানুষদের প্রাণ হয়তো কিছু কিছু সময় চলে যেতে পারে। যদিও আজকে আমি কোনো প্রতিষ্ঠান কিংবা কারো বিরুদ্ধে আমাদের চ্যানেলের পক্ষ থেকে কিছু বলার নেই, কিছু করারও নেই আমাদের, কিন্তু আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটাই বার্তা যে যদি কেউ পাশে দাঁড়াতে পারেন এই বাবা মায়ের, তাহলে আপনাদের অল্প একটু সাহায্যও হয়তো ওনাদের অনেক বড় সাহায্য করে দিতে পারে। কারণ ওনারা একেবারেই অসহায়, ওনারা নিজেরা সেভাবে কাজে যেতে পারছেন না। এখন ছেলে মারা যাওয়ার পর থেকে নিজেরা বাড়িতেই আছেন এবং মানতে পারছেন না কোনোভাবে, সংসার কোনোভাবে চলছে না। তো সেই জায়গা থেকে অনেক কষ্টের মধ্যে ওনারা আছেন এবং আজকে এই কারণেই এসেছেন। যদি কোনো হেল্প পাওয়া যায় কারো কাছ থেকে, অনেক সহৃদয় ব্যক্তি তো আর থাকেই সমাজে যারা অসহায় মানুষদের পাশে দাঁড়ান। সবশেষে বলি, আজকের ভিডিওটা দেখে যদি এই বাবা মায়ের পাশে দাঁড়ানোর ইচ্ছেটুকু কারো হয় কোনো সহৃদয় ব্যক্তির, তাহলে দাঁড়াতেই পারেন। আমাদের ভিডিওর ডেসক্রিপশানে আর কমেন্ট সেকশনে আমরা ওনাদের ব্যাংক ডিটেলস দিয়ে রাখবো। ওনাদের অনুরোধটুকু রাখার চেষ্টা করব। আপনারা যতটুকু পারবেন, যদি পারেন, কারণ শুধু অর্থ দিয়েই সব কিছু হয় না, ইচ্ছে দিয়েও অনেক কিছু হয়। আপনার যদি ইচ্ছে থাকে তাহলে আপনি পাশে দাঁড়াতেই পারেন এই অসহায় বাবা মায়ের। ওনারা যে উদ্দেশ্যে আমার সাথে যোগাযোগ করেছিলেন, আপনারা যদি কিছু সাহায্য করেন তাহলে আমার ব্যক্তিগতভাবে আমি নিজেও উপকৃত হব যে আমি ওনাদের কিছু অন্তত ওনাদের কথা পৌঁছে দিতে পেরেছি, ওনাদের কাছে কারো সাহায্য পৌঁছে দিতে পেরেছি আমাদের চ্যানেলের মাধ্যমে। মানে পুরো গল্পটা শুনে আমি নিজেও ভারাক্রান্ত হলাম। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কারো এরকম সত্যিকারের গল্পে। আর আপনাদেরও যদি কেউ এমন থাকে যে আপনারা চাইছেন কোনো কিছু শেয়ার করতে, বার্তা পৌঁছে দিতে, কোথাও পারছেন না, তাহলে আসতেই পারেন আমার কথাতে নিজের কথা শেয়ার করার জন্য। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতেই পারেন। আমি শুনবো সানায়া আপনার কথা, দর্শক শুনবে আপনার কথা। আসুন কথা বলি।